সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ, আপনার কথা শোনা ভাই, যাচ্ছে, আম- বলেন। জি ভাই, আমরা শুধু কি তিনজন? আমরা কি ওয়েট করব না শুরু করব? আমার মনে হয় আর দুইজনের জন্য ওয়েট করি নাকি? হ্যাঁ, আলামিন ভাই। অবশ্যই একটু অপেক্ষা করেন। হ্যাঁ, একটু অপেক্ষা করি। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কথা শুনতে পাচ্ছেন কি? কাইন্ডলি একটু জানাবেন। হ্যালো। থ্যাংক ইউ। আজকে আমাদের অনলাইন ক্লাস স্টাডি নাম্বার 103। আর আজকে সাবজেক্ট আমাদের ব্যবসায়ী যোগাযোগের তৃতীয় অধ্যায়, সরি, ষষ্ঠ অধ্যায়। আপনারা কাইন্ডলি একটু সবাই তাড়াতাড়ি অংশগ্রহণ করলে ক্লাসটা আমরা শুরু করতে পারি। আমাদের স্টাডি টাইম ছিল 9টা, এখন 9টা 9 বেজে গেছে, কিন্তু এখনো আপনাদের ওভাবে সাড়া পাওয়া যাচ্ছে না। মাঝখান থেকে কেউ হুট করে ঢুকে গেলে সে অ্যাবসেন্ট করে যাবে আগের টপিকস গুলো নিয়ে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক থ্যাংক ইউ ফারজানা আপা, আমরা তাহলে শুরু করি, ঠিক আছে? আমাদের রেকর্ড হচ্ছে, অনেক ভাই বোন অংশগ্রহণ করতে পারেন না, অফিসে থাকেন বা নানান কারণে, তারা ভিডিও দেখে নেবেন। ঠিক আছে। তাহলে রাশেদ ভাইয়ের কাছে কি আমাদের সাজেশন বই আছে? তাহলে একটু বলেন, ষষ্ঠ অধ্যায়ে ট্রিপল স্টার প্রশ্নগুলো কি কি। আজকে যারা নতুন দশম ব্যাচের কেউ যদি জয়েন হয়ে থাকেন, তাহলে আমরা আপনাদের জন্য, আপনাদের সাথে পরামর্শ করে আপনাদের জন্য ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলাদা পরিকল্পনা করব, পাঠ পরিকল্পনা, কিভাবে আপনাদের কোর্সটা শেষ করে দেওয়া যায়। ঠিক আছে। তা আজকে আমরা নবম ব্যাচের ব্যবসায় যোগাযোগের 6টা অধ্যায় আজকে শেষ হবে। 6টা অধ্যায় ট্রিপল স্টার প্রশ্নগুলো আমরা আজকে শিখলাম এই পর্যন্ত। প্রথম 6টা অধ্যায় আমরা পড়াবো প্রত্যেকটা বইয়ের, তারপরে হচ্ছে সময় থাকলে আরো অন্যান্য অধ্যায়গুলো ধরবো। এবং ট্রিপল স্টার প্রশ্নগুলো অবশ্যই আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা হলে এগুলো না পড়ে যাবেন না। ট্রিপল পড়ার পরে আমরা ডাবল পড়বো, ওয়ান পড়বো। ঠিক আছে। তাহলে আজকে ষষ্ঠ অধ্যায়ে যাচ্ছি। রাশেদ ভাই কথা বলেন না কেন? আচ্ছা, আমি একটু দেখাই যে ষষ্ঠ অধ্যায়ে কোন কোন প্রশ্ন আপনারা অবশ্যই পড়বেন। একটু
সবাই মনে রাখবেন, দেখেন ষষ্ঠ অধ্যায়ে ফরমায়েশপত্র কি, ফরমায়েশপত্রের বিষয়বস্তু 2 নাম্বার, আর হচ্ছে ফরমায়েশপত্রের নমুনা, অর্থাৎ ফরমায়েশপত্র কাকে বলে এটার বিষয়বস্তু এবং নমুনা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বা আধা প্রাতিষ্ঠানিক পত্রের মধ্যে পার্থক্য। মানে এই দুইটা অবশ্যই আপনারা পড়বেন, এই দুইটা পড়ার পরে তারপরে আপনারা এখানে ব্যক্তিগত পত্র পড়তে পারেন, ঠিক আছে। এই তিনটাই মূলত 6 অধ্যায় থেকে আপনাদের জন্য আসার উপযুক্ত। তাহলে আমরা ফরমায়েশ পত্রটা আগে পড়বো। দেখেন ষষ্ঠ অধ্যায়ের ট্রিপল স্টার প্রশ্ন, দুইটা প্রশ্ন আছে এখানে ট্রিপল স্টার, এই দুইটা আমরা আগে শিখি। ফরমায়েশ পত্রটা কি, এটা কাকে বলে এবং এর বিষয়বস্তু বা গুরুত্ব আসতে পারে, এবং ফরমায়েশ পত্র একটা নমুনা ফরমায়েশ পত্র লিখতে বলতে পারে আপনাদের। যেমন অষ্টম ব্যাচেও কিন্তু বিভিন্ন পত্র আসছিল, আপনারা বোধহয় প্রশ্নগুলো দেখলে জানেন। তা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ফরমায়েশ পত্র। ফরমায়েশ পত্রটা কি আমরা নিশ্চয়ই অনেকে জানি, বা না জানলে আমরা এখন দেখি। দেখেন, যে পত্রের মাধ্যমে পণ্য ক্রয়ের উদ্দেশ্য নিয়ে ক্রেতা বিক্রেতার নিকট পণ্য সরবরাহের নির্দেশ দেয় বা অনুরোধ জানায় তাকে ফরমায়েশ পত্র বলে। যে পত্রের মাধ্যমে পণ্য ক্রয়ের উদ্দেশ্য নিয়ে ক্রেতা বিক্রেতার নিকট পণ্য সরবরাহের নির্দেশ দেয় বা অনুরোধ জানায় তাকে ফরমায়েশ পত্র বলে। এরূপ পত্র এক অর্থে পণ্য সরবরাহের নির্দেশনামা। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা হচ্ছে পণ্য সরবরাহের নির্দেশনামাকে কি বলে, ফরমায়েশ পত্র বলা হয়। তাই একে আমরা বলতে পারি কি জানেন, মাল প্রেরণ পত্র বলতে পারি। ফরমায়েশ পত্র প্রদানের পূর্বে ক্রেতা মূল্য জিজ্ঞাসাপত্রের মাধ্যমে বা দরপত্র আহ্বান করে মূল্য বা শর্তাদি সম্বন্ধে অবগত হয়ে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে, ঠিক আছে। পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদানের পূর্বে ক্রেতা কি করে, মূল্য জিজ্ঞেস করে বা মূল্য জিজ্ঞাসাপত্রের মাধ্যমে বা দরপত্র আহ্বানের মাধ্যমে মূল্য বা শর্তাদি কি করে, জেনে নেয়। অবশ্য যে ক্ষেত্রে একই বিক্রেতার নিকট হতে সব সময় পণ্য ক্রয় করা হয়, সেক্ষেত্রে মূল্য জিজ্ঞাসাপত্র বা দরপত্র গ্রহণ না করেও সরাসরি পণ্য ক্রয়ের ফরমায়েশ পত্র প্রেরণ করা হতে পারে। তাহলে ফরমায়েশ পত্র কি, যদি পরীক্ষায় আসে তাহলে আমরা লিখতে পারবো কি পারবো না, দেখেন আবার বলি। দেখেন, যে পত্রের মাধ্যমে পণ্য ক্রয়ের উদ্দেশ্য নিয়ে ক্রেতা বিক্রেতার নিকট পণ্য সরবরাহের নির্দেশ দেয় বা অনুরোধ জানায় তাকে ফরমায়েশ পত্র বলে। বিক্রেতার নিকট পণ্য সরবরাহ করার জন্য আপনি অনুরোধ জানাবেন, সেটাই হচ্ছে ফরমায়েশ পত্র। এরূপ পত্র এক অর্থে পণ্য সরবরাহের নির্দেশনামা, ঠিক আছে, একে মাল প্রেরণ পত্র বা মাল প্রেরণের নির্দেশ পত্র বলা যায়। আচ্ছা, এখানে একটা শর্ত আছে, কি শর্ত, এখানে শর্তটা হচ্ছে যে আপনি যদি সবসময় একই ক্রেতার কাছ থেকে বিক্রেতার কাছ থেকে পণ্য ক্রয় করে থাকেন, তাহলে নতুন করে আপনাকে হয়তো দরপত্র আহ্বান করা লাগবে না, অথবা আপনি পণ্যের মূল্য বা বিভিন্ন শর্ত এগুলো হয়তো আপনার জানার প্রয়োজন হবে না। একই ধরনের পণ্যের ক্ষেত্রে বা একই সময়ের ব্যবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই ক্ষেত্রে আপনাকে দরপত্র বা পণ্যের বিভিন্ন শর্ত জানার জন্য কোনো প্রকার দরপত্র আহ্বান করতে হবে না বা মূল্য জিজ্ঞাসাপত্র দিতে হবে না। সেক্ষেত্রে আপনি সরাসরি ফরমায়েশ পত্র দিতে পারতেছেন। তাহলে এখানে আপনি এই পয়েন্টে ফরমায়েশ পত্র আসলে ফরমায়েশ পত্র কাকে বলে লিখবেন, আর এই যে শর্তটার কথা বললাম এই শর্তটার কথা লিখবেন। তাহলে দুইটা বাক্য হয়ে গেল, এবং দুইটা বাক্যকে আপনি বাক্য দিয়ে আপনি 2, 3, 4টা লাইন লিখে দিলেন এখানে, ঠিক আছে। আচ্ছা দেখেন পরের প্যারাগ্রাফে কি বলছে, দ্বিতীয় প্যারাগ্রাফটা আমরা একটু দেখি। ফরমায়েশ পত্রের উপর আপনারা বইয়ের ষষ্ঠ অধ্যায় বের করবেন অথবা নোটের ষষ্ঠ অধ্যায় 43 পৃষ্ঠা। দেখেন, ফরমায়েশ পত্রের উপর ভিত্তি করে বিক্রেতা পণ্য প্রেরণ করে বিধায় এরূপ পত্রে কোনো ভুল হলে তার সামগ্রিক দায় দায়িত্ব ফরমায়েশ দাতার উপরই বর্তায়। ফরমায়েশ দাতা যিনি দিলেন পত্রটা, কোনো ভুল হলে তার উপরেই বর্তাবে, কারণ আপনার ফরমায়েশ পত্রের উপর ভিত্তি করে এই বিক্রেতা পণ্য প্রেরণ করবে। আপনি কি কি চাইলেন সেটাই আপনাকে পাঠাবে। আপনি যদি দরকার আপনার একটা, কিন্তু আপনি ভুল লিখলেন ফরমায়েশ পত্রে, তাহলে আপনাকে ওইভাবে পাঠাই দিবে। আপনার দরকার অফসেট পেপার, আপনি নিউজ প্রিন্ট চাইলেন, তাহলে আপনাকে নিউজ প্রিন্ট পাঠাই দিবে, ঠিক আছে। এছাড়াও এরূপ ভুল অনেক সময় কি করে, ব্যবসা পরিচালনার জটিলতা সৃষ্টি করে, বিভিন্ন জটিলতা, যেমন আপনার ক্ষেত্রে জটিলতা, যার কাছে আপনি ফরমায়েশ পত্র দিলেন তার ক্ষেত্রে জটিলতা, মালটা আবার ফেরত নিতে হবে আপনার কাছ থেকে, অথবা আপনি বিক্রি করতে পারলেন না, আপনার যেটা দরকার সেটা আপনি চাইলেন না। তাই
অত্যন্ত চিন্তা ভাবনা করে এরূপ পত্র রচনা করতে হবে। আচ্ছা, এবার বলেন ফরমায়েশ পত্র যদি কাকে বলে এটা বলে পরীক্ষায়, তাহলে আমরা পারবো না? একেবারে ইজি আমাদের। নিশ্চয়ই আমরা আজকে আমি যে কথাগুলো বললাম এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। সবাই কর্মব্যস্ত, অফিস শেষে বাসায় ফিরছেন, একটু শুনেও অনেক সময় কাজে লাগে। ঠিক আছে, তাহলে ফরমায়েশ পত্রটা আমাদের হয়ে গেল কাকে বলে। এবার আমরা দ্বিতীয় অংশটা একটু দেখি, ফরমায়েশ পত্রের বিষয়বস্তুটা কি। ফরমায়েশ পত্র মূলত কি কি বিষয়ের উপর ভিত্তি করে লেখা হয় সেই বিষয়টা আমরা এখন দেখব। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি। দেখেন ফরমায়েশ পত্রের বিষয়বস্তু আপনাদের কিন্তু আমি আপনাদের জন্য ঘেটে অনেক ঘাটাঘাটি করে যে সাজেশনটা প্রণয়ন করছি সেই সাজেশনের ট্রিপল স্টার প্রশ্নগুলো অবশ্যই আপনারা এগুলো পড়ে যাবেন, ডাবল স্টার গুলো পড়ে যাবেন, অন স্টার গুলো আপনাদের পড়তে হবে না, জাস্ট চোখ বুলাই যাবেন। ট্রিপল ভালো করে পড়বেন, তাতেই পরীক্ষায় কমন পড়বে ইনশাল্লাহ আশা করি। আর ডাবল স্টার গুলো দ্বিতীয় স্টেপে আপনি ভালো করে পড়বেন, আর অন স্টার গুলো আপনার চোখ বুলাই গেলেই হবে। ঠিক আছে, তাহলে ফরমায়েশ পত্রের বিষয়বস্তুটা আমরা একটু দেখি। এখানে বিষয়বস্তু আছে 8টা। এখন এটা যদি বড় প্রশ্নে আসে, অর্থাৎ 8 মার্কের প্রশ্নের বেলায় আসে গ নাম্বারে, তাহলে আপনি এখানে 7টা 8টা দিবেন। ঠিক আছে, আর যদি এই প্রশ্নটা 5 নম্বরে আসে তাহলে আপনি 8টা পয়েন্টস আপনার দিতে হবে না, আপনি 5টা পয়েন্ট দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আর 3-এ সাধারণত এরকম প্রশ্ন আসবে না, তবে অষ্টম ব্যাচে এবার আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় 3 মার্কে এমন প্রশ্ন আসছে যে প্রশ্নগুলো দেখে আপনার মনে হবে যেগুলো বোধহয় 8 মার্কে বা 5 মার্কসে লেখার উপযুক্ত। ঠিক আছে, তখন আপনি ওই বড় প্রশ্নটাকে আপনাকে তাৎক্ষণিকভাবে চিন্তা ভাবনা করে ছোট করে দিতে হবে। বড় প্রশ্ন আপনি বড় আকারে লিখতে গেলে আপনি সময় পাবেন না। ঠিক আছে, তো যে কোনো প্রশ্ন 8 মার্কের যে প্রশ্ন পড়ে গেলেন ওটা 3-এ আসতে পারে, 5-এ আসতে পারে, 3-এরটা 8-এ আসতে পারে। কাজেই আপনাকে ওই তাৎক্ষণিকভাবে চিন্তা ভাবনা করে প্রশ্নের মার্ক অনুযায়ী প্রশ্নের যে আওতা বা পরিধি সেটাকে ছোট করে ফেলতে হবে, ছোট বড় করতে হবে। ঠিক আছে, এইভাবে আর কি করতে হবে। এবার আমরা দেখি, দেখেন এই ধরনের পত্রে যে সকল বিষয়াবলীর উল্লেখ করতে হয় তা নিম্নরূপ। কোন পত্রে? ফরমায়েশ পত্রে। দেখেন, পণ্যের বিবরণ, ফরমায়েশকৃত পণ্যের পূর্ণ বিবরণ থাকবে, যেমন পণ্যের নাম থাকবে, পরিমাণ থাকবে, মান থাকবে, আকার থাকবে, ট্রেডমার্ক থাকবে। কথাগুলো বুঝতে পারছেন? আপনি এই পয়েন্টে কি কি লিখবেন? পণ্যের বিবরণের বেলায় দেখেন পণ্যের নাম, পরিমাণ, মনে করেন কলম, পরিমাণ কত, কত ডজন, মানটা কেমন হবে, আকারটা কি, কলমের কালারটা কি, ট্রেডমার্ক কোন ব্র্যান্ডের কলম, এই সবকিছু আপনার এই বিবরণের মধ্যে থাকতে হবে, তা না হলে আপনি যেটা চাইলেন সেটা কিন্তু পাবেন না। 2 নম্বর হচ্ছে পণ্যের মূল্য। দেখেন, বিক্রেতা যে ক্ষেত্রে পূর্বেই মূল্য জ্ঞাপন পত্র প্রেরণ করে সেক্ষেত্রে এরূপ পত্রে পণ্যের মূল্য উল্লেখ করা আবশ্যক। ঠিক আছে, এখানে মূল্যে পণ্যের মূল্যটা দেখেন, আপনি ফরমায়েশ পত্রে পণ্যের মূল্য কত ছিল সেটা যদি আপনি আগে থেকেই জানেন, বিক্রেতা যদি আপনাকে পূর্বেই মূল্য উল্লেখ করে থাকে, তাহলে আপনি পত্রে পণ্যের মূল্যটা আপনি আপনার ফরমায়েশ পত্রে আপনি দিয়ে দিতে পারেন। যেহেতু আপনি বিক্রেতা আপনাকে আগেই বলে দিচ্ছে যে আমার এই কলম প্রতি ডজন এত টাকা, তাহলে আপনি আপনার যে ফরমায়েশ পত্রটা দিচ্ছেন সেখানে মূল্যটা পাশে বসাই দিলেন, সে কথা বলছে। 3 নম্বরে দেখেন মূল্য পরিশোধ পদ্ধতি, প্রয়োগকৃত পণ্যের মূল্য আপনি কিভাবে পরিশোধ করবেন তারও উল্লেখ থাকা প্রয়োজন, যাতে বিক্রেতা সম্পর্কে নিশ্চিত হতে পারে। আমি ভালো করে দেখাই, দেখেন আপনাদের এক্ষুনি পয়েন্টস গুলো মুখস্থ হয়ে যাবে, জাস্ট আমি পড়ে যাবো তা না। এই প্রশ্নটা এখনই আজকেই চূড়ান্ত, পরীক্ষার আগে আপনি একবার পড়বেন, কথার কথা আপনি পরীক্ষার আগে একবার পড়বেন যদি সময় না পান। দেখেন, আপনি ফরমায়েশ পত্রে যেসব বিষয় উল্লেখ করবেন তার 1 নম্বরে ছিল, স্ক্রিনের দিকে না থাকে আমার কথা শুনেন, 1 নম্বরে কি ছিল আমি মুখস্থ করাই। 1 নম্বরে ছিল পণ্যের বিবরণ, কি কি চান তার,
2 নম্বরে ছিল পণ্যের মূল্য। যদি বিক্রেতা আপনাকে আগে থেকে জানায় পণ্যের মূল্য, তাহলে আপনি ফরমাইশ পত্রে পণ্যের মূল্য উল্লেখ করে দিতে পারবেন। আর যদি না জানায় তাহলে তো আপনি জানলেন না, আপনি তো ক্রেতা হিসেবে আপনার জানার কথা না, না জানাইলে তখন আপনি দিলেন না। 3 নম্বরে ছিল মূল্য পরিশোধের পদ্ধতি। আপনি কি অনলাইন পেমেন্ট করবেন, নাকি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করবেন, নাকি পরে টাকা দিবেন? এই বিষয়গুলো আপনার বিক্রেতাকে জানানোর জন্য আপনার ফরমাইশ পত্রে এই বিষয়টা উল্লেখ থাকা প্রয়োজন। দিতে পারেন আপনি। সাধারণত আমরা বলি ভাই এটা 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 একটা জিনিস লাগবে, এত ডজন এত ডজন এত ডজন লাগবে, এই পণ্যের মূল্য পরিশোধ পদ্ধতি এসব আমরা লিখি না। তবে আদর্শ ফরমাইশ পত্রে এই বিষয়গুলো থাকতে পারে। এবার আমরা পণ্য সরবরাহ দেখি। 4 নাম্বার দেখেন, কত দিনের মধ্যে কিভাবে কোথায় পণ্য সরবরাহ করতে হবে তার উল্লেখও এতে থাকতে হবে। আপনি কতদিনের মধ্যে আপনার পণ্যগুলো আপনি চান, কিভাবে চান? এটা কি আপনার অফিস ডেলিভারি হবে, আপনার দোকানে এসে দিয়ে যাবে, নাকি আপনি গিয়ে নিয়ে আসবেন, নাকি কুরিয়ারের মাধ্যমে? এই বিষয়গুলো আপনার উল্লেখ থাকবে। এবং কোথায় পণ্য সরবরাহ করতে হবে, আপনার সেই ঠিকানা, আপনার দোকানে নাকি বাসায় নাকি আপনার গুদামে, এই বিষয়গুলো উল্লেখ থাকবে। তাহলে আমরা 8টা পয়েন্টস পর পর পড়ে যাব না, আমি প্রথম 4টা আপনাদের আবার মনে করে দিই। 1 নম্বরে কি ছিল? পণ্যের বিবরণ। 2 নম্বরে কি ছিল? পণ্যের মূল্য। 3 নম্বরে কি ছিল? মূল্য পরিশোধের পদ্ধতি। 4 নম্বরে কি ছিল? পণ্য সরবরাহ পদ্ধতি। ওকে, তাহলে আপনাকে কিন্তু পয়েন্টস গুলো এইভাবে চিন্তা করে করে মুখস্থ করবেন, ভিতরে কি আছে এটা লিখতে পারবেন, কিন্তু পয়েন্টস মুখস্থ রাখা জরুরি। এবার প্রথম 4টা কিন্তু শেষ, পরের 4টা আমরা দেখি। দেখেন, আজকে ষষ্ঠ অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো পরীক্ষায় আপনাদের নবম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আপনারা আজকে দেখে নিবেন। আর দশম ব্যাচের যারা জয়েন হয়েছেন তাদের জন্য আমরা আলাদা পাঠ পরিকল্পনা করে আমাদের এভাবে গ্রুপ স্টাডি অনলাইন ক্লাস চলবে। ঠিক আছে, আপনারা সংগঠিত হয়ে অবশ্যই সবাই একসাথে জয়েন করার চেষ্টা করবেন, আমার সাথে কমিউনিকেশন করবেন কিভাবে আপনাদের আমি সহযোগিতা করতে পারি। ঠিক আছে, বা ওএসজির মাধ্যমে কিভাবে গ্রুপ স্টাডি চলমান রাখা যায়। এখানে দেখেন, আমরা 5, 6, 7, 8 আর বাকি 4টা পড়ি। পরিবহন। আপনি যে ফরমাইশ পত্রটা দিলেন বিক্রেতার কাছে আপনার পণ্যগুলো পাঠানোর জন্য, সেখানে আপনি পরিবহন ব্যবস্থাটা কেমন হবে সে সম্পর্কে আপনার কিছু উল্লেখ করা লাগতে পারে। যেমন দেখেন, পণ্য প্রেরণের স্থায়ী ব্যবস্থা না থাকলে, যদি বিক্রেতার কোনো পরিবহন না থাকে অথবা আপনার কোনো পরিবহন না থাকে, স্থায়ী কোনো বন্দোবস্ত না থাকে, গাড়ি না থাকে, তাহলে পণ্য কিভাবে প্রেরণ করতে হবে, কোন পরিবহনে পাঠাবে, পরিবহন ব্যবস্থাটা কেমন হবে, সেটাও আপনি ফরমাইশ পত্রে উল্লেখ করে দিবেন। মানে আদর্শ ফরমাইশ পত্রটা একেবারে একেবারে সবকিছু থাকবে এখানে যা যা বলা হচ্ছে। এবং অতিরিক্ত শর্তাদি দেখেন, বিভিন্ন শর্ত থাকবে না? অবশ্যই থাকবে। কি কি সেটা? ফরমাইশের বিষয়ে যদি ক্রেতা কোনো অতিরিক্ত শর্ত আরোপ করতে চায়, তাও এখানে উল্লেখ করা যেতে পারে। দেখেন, আপনি ক্রেতা, আপনার কিন্তু অনেক শর্ত থাকতে পারে, আবার বিক্রেতারও শর্ত থাকতে পারে। আপনার কোনো শর্ত যদি থাকে, তাহলে ফরমাইশ পত্রে আপনি সেটা উল্লেখ করবেন। উল্লেখ না করলে তো বিক্রেতা সেই শর্ত দেখে বুঝে আপনাকে পণ্য পাঠাতে পারলো না, ঠিক না? ফরমায়েশকারী সাধারণভাবে প্রয়োজনীয় বিষয়ের বাইরেও যদি কোনো বিশেষ নির্দেশ দিতে চায়, যেমন প্যাকিং, বীমাকরণ ইত্যাদি, তাও এতে উল্লেখ করা প্রয়োজন। ফরমায়েশকারী মানে আপনি যদি প্রয়োজনীয় বিষয়ের বাইরে বিশেষ কোন নির্দেশ দিতে চান, যেমন আপনাকে প্যাকিংটা কেমন হবে, আপনার পণ্য পরিবহনের ক্ষেত্রে পণ্য নষ্ট হয়ে গেলে এটার বীমা থাকবে কিনা, এই বিষয়গুলো আপনাকে উল্লেখ করতে হবে। তাহলে প্রথম 4টা আমাদের কি মনে আছে? পণ্যের বিবরণ, পণ্যের মূল্য, মূল্য পরিশোধের পদ্ধতি, পণ্য সরবরাহ। আচ্ছা, পরের 4টা কি দেখেন? পরিবহন, অতিরিক্ত শর্ত। পরিবহন আর অতিরিক্ত শর্ত, এডিশনাল ইনস্ট্রাকশন গেল। এবার আমরা 7 এবং 8-এ কি আছে দেখেন, ফরমায়েশ নম্বর। আপনি কত নম্বর অর্ডার দিলেন, আপনার এই যে একটা ইয়া করতে হবে না, নম্বর করতে হবে না? দেখেন, ফরমায়েশ পত্র ভবিষ্যৎ প্রয়োজনে সংরক্ষণ করতে হয় বিধায় এতে ফরমায়েশের নম্বর উল্লেখ করতে হবে, তথ্য সূত্র বা নথি নম্বর উল্লেখ করতে হবে, রেফারেন্স নম্বরে এগুলো দিতে হবে আপনাকে। তাহলে আপনি পরে খুঁজে পাবেন, অথবা আপনি বিক্রেতাকেও বলতে পারবেন যে এত নম্বর ফরমাইশে আমার এই অর্ডার গুলো ছিল, এগুলো এখন আসে নাই, বা এগুলোতে কোনো সমস্যা আছে। ঠিক আছে, এটা নথিভুক্ত করার জন্য বিশেষ করে ক্রেতার দরকার, আপনি ফরমাইশ পাঠাচ্ছেন, আপনার দরকার। সতর্কতা গ্রহণের অনুরোধ। দেখেন, এরূপ পত্রে পণ্য নির্দিষ্টকরণ, প্যাকিং, যানবাহনে পণ্য বোঝা ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা, এই যে সতর্কতাটা, এই সতর্কতা গ্রহণের জন্য বিক্রেতাকে অনুরোধ জানানো হয়। মানে বিক্রেতা কোন কোন সতর্কতা অবলম্বন করে আপনাকে মাল পাঠাবে, আপনার মালামাল গুলো কি ভেঙে যেতে পারে কিনা, অথবা আপনার মালামাল গুলো বৃষ্টিতে ভিজতে পারে, আপনার মালামাল গুলো কোন ধরনের পরিবহনে আসবে, মালামাল গুলো আপনি কোন তাপমাত্রায় পাঠাবে, এই সমস্ত সতর্কতাগুলো আপনার ফরমায়েশ পত্রে থাকবে। তাহলে উপরোক্ত বিষয়গুলো সঠিকভাবে যদি বিবেচনা করেন, ফরমায়েশ পত্র রচনা যদি করেন, তাহলে আদর্শ ফরমায়েশ পত্র হিসেবে সেটাকে গণ্য করা যাবে। আর যা কি হবে, লেনদেনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। এখন দেখেন,
উপসংহার এবং ভূমিকা, ভূমিকাটা এখানে যা আছে আপনি তাই লিখতে পারেন, ঠিক আছে, অথবা নিজের মতন করে দিতে পারেন। তবে এখানে যে 8টা পয়েন্টস রাখা হয়েছে, আপনি যদি এখন আমার কথাগুলো শুনে থাকেন, তাহলে এই প্রশ্নটা আসলে পরীক্ষায় আর একবার দুইবার মাঝে মধ্যে চোখ বোলাইলে আপনি লিখতে পারবেন, আমি অতটুকু বিশ্বাস করি। কারণ আমি অষ্টম ব্যাচের এগুলো তো আমাদের আমাদের বেলায় এটা ইম্পর্টেন্ট ছিল না, আমরা ফরমাশ পত্র পড়ি নাই। আমাদের বেলায় এটা আমরা পরীক্ষার আগে আমি আগে পড়ছি, কিন্তু পরীক্ষার আগের সপ্তাহে এটা পড়ে যায়নি, কারণ এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল না, আমাদের আসে নাই। ঠিক আছে, তবে আপনাদের জন্য ইম্পর্টেন্ট, ঘাটাঘাটি করে বের করছি, আপনারা এটা পড়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, আর দশম ব্যাচের যারা আছেন তাদের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। নবম ব্যাচে স্লিপ করলে এটা আপনাদের আসবে। এবার দেখেন, আমরা একটা ফরমাশ পত্রের নমুনা দেখি। এই অষ্টম ব্যাচের প্রশ্ন যদি দেখে থাকেন, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের পত্র আসছে। আমার যতদূর মনে পড়ে বোধহয় এটা, আচ্ছা মনে পড়তেছে না, কিন্তু পত্র আসছে, আমি লিখছিলাম কি কি পত্র আসছে। মাথা জ্যাম হয়ে গেছে, মনে নাই। ঠিক আছে, মাহমুদা আপা বলতে পারবেন যে অষ্টম ব্যাচে কি কি পত্র আসছিল। অনুসন্ধান পত্র আসছিল। কোনটা আসছে? অনুসন্ধান পত্র। অনুসন্ধান পত্র। হ্যাঁ, মনে পড়ছে, অনুসন্ধান পত্র। মানে আপনি অনুসন্ধান পত্র কিন্তু আবার দুই প্রকার এখানে কিন্তু। অনুসন্ধানের একটা শুনেন, অনুসন্ধান পত্র অষ্টম ব্যাচে আসছিল, নবম ব্যাচেও আসতে পারে। সেটা কিভাবে আসতে পারে? নবম ব্যাচে আসতে পারে ব্যক্তিগত তথ্য অনুসন্ধান, আর একটা হচ্ছে ব্যবসায়িক তথ্য অনুসন্ধান। যেমন আপনি একটা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করবেন, আপনি আপনার প্রতিষ্ঠানের সাথে, মনে করেন এখানে খালেদ ভাইয়ের প্রতিষ্ঠানের সাথে রাজু ভাইয়ের প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান ব্যবসা করে। এখন আমি রাজু ভাইয়ের প্রতিষ্ঠানের সাথে আমি আবার নতুন করে ব্যবসা করতে চাই, তাহলে আমি খালেদ ভাইয়ের কাছে রিকোয়েস্ট করব যে খালেদ ভাই, আপনার সাথে রাজু ভাইয়ের প্রতিষ্ঠান আগে থেকে ব্যবসা করে আমি জানি, রাজু ভাইয়ের প্রতিষ্ঠান সম্পর্কে আপনি এই বিষয়গুলো আমাকে পাঠান। ওনার লেনদেন কেমন, ওনার ব্যাংক ব্যালেন্স কেমন আছে, ওনার আর্থিক অবস্থা কেমন, ওনার প্রোডাক্ট কেমন। তা এটা হচ্ছে অনুসন্ধান পত্র, ব্যবসায়িক অনুসন্ধান পত্র। আর ব্যক্তিগত অনুসন্ধান পত্র হচ্ছে কি, এটা কোনো ব্যক্তিকে নিয়োগ দানের ক্ষেত্রে হতে পারে, অথবা আপনার যে কোনো পারিবারিক সামাজিক যে কোনো সম্পর্ক স্থাপনের বেলায়, বা যে কোনো লেনদেনের ব্যক্তিতে ব্যক্তিতে লেনদেনের বেলায় ব্যক্তিগত অনুসন্ধান পত্র থাকতে পারে। আপনাদের ওই ব্যবসায়িক অনুসন্ধান পত্রের জায়গায় ব্যক্তিগত অনুসন্ধান পত্রটাও এসে পড়তে পারে। আমি কোথায় জানি দেখলাম এটা মানে আছে। আচ্ছা যাই হোক, এবার আমরা ফরমাশ পত্রের নমুনাটা দেখি। নমুনা যখন আসবে, তখন আপনি উপরের হেডিং এ যদি এটা লেখেন, মানে ভূমিকা তো লিখতে হবে আপনার যে কোনো প্রশ্নের ক্ষেত্রে। এটা তো আপনি আর মানে সরাসরি এখানে কাউকে ফরমাশ পত্র দিচ্ছেন না, এটা আপনি পরীক্ষার খাতায় লিখতেছেন, কাজেই এটা লেখার পূর্বে একটা ভূমিকা থাকবে। সেই ভূমিকাটা অনেক বড় করবেন না, যেহেতু একটা চিঠি লিখবেন, অনেক একটা পৃষ্ঠা দুইটা পৃষ্ঠা লাগতে পারে। আপনি এখানে ছোট্ট করে লিখবেন কি, একটি কাল্পনিক ফরমাশ পত্র নিচে আমরা লিখছি বা নিচে লেখা হচ্ছে, যার মাধ্যমে একটি অফিস স্টেশনারি অর্ডার নেওয়ার জন্য বিস্তারিত তথ্য সহ পত্রটি রচনা করা হবে। এরকম একটা কথা আপনি একটা বাক্যে লিখলেন, যেটা আমার এখানে দেখতেছেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, এবার আমি ফরমাশ পত্রটা আপনারা কিভাবে লিখতে হয়, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে আমরা জানি, কিন্তু তারপরও মানে পড়তে হবে, তাকাইতে হবে, না হলে লেখা যায় না। দেখেন, প্রথমে তারিখ দিবেন 19 মার্চ 2025, বা যে কোনো তারিখ দিলেন। তারপরে কি লিখবেন? বরাবর ম্যানেজার ক স্টেশনারি স্টোর, এটা আমরা যেভাবে অ্যাপ্লিকেশন লিখি সেই নিয়মে। বিষয় অফিস স্টেশনারি পণ্য অর্ডার। ঠিক আছে। আচ্ছা দেখেন, প্রিয় স্যার, প্রথমে কিন্তু তারিখ দিবেন, তারিখ না দিলে এটা কিন্তু ভুল। বরাবর ম্যানেজার ক স্টেশনারি বিষয়, এখানে ক স্টেশনারির পর একটা স্পেস দিলে ভালো হয়। ঠিক আছে, এখানে স্পেসটা আমি দেইনি, পরবর্তী সংস্করণে দিব। তারপরে প্রিয় স্যারের পরে আর একটা স্পেস, মানে ক স্টেশনারি বিষয়ের আগে এবং বিষয়ের পরে একটা স্পেস হবে। প্রিয় স্যার, দেখেন, আমি আনন্দিত যে আপনাদের প্রতিষ্ঠান স্টেশনারি সাপ্লাই কোম্পানি, মানে প্রতিষ্ঠানের নাম মনে করেন, আমাদের অফিসের স্টেশনারি পণ্য সরবরাহ করে আসছে। মানে আচ্ছা, এখানে ম্যানেজার, আমরা ক স্টেশনারি স্টোরের কাছে ম্যানেজার বরাবর আমরা লিখতেছি আপনাদের প্রতিষ্ঠান স্টেশনারি সাপ্লাই কোম্পানি, মানে আপনাদের প্রতিষ্ঠানটা হচ্ছে স্টেশনারি সাপ্লাই করে। এই কোম্পানিটা আমাদের অফিসের স্টেশনারি পণ্য সরবরাহ করে আসছে। আমি এই পত্রের মাধ্যমে আমাদের অফিসের জন্য কিছু নতুন স্টেশনারি পণ্য অর্ডার করতে চাই। মানে অতিরিক্ত কথার দরকার নাই। দেখেন, এখানে কেমন আছেন এই সেই এগুলো কথা লিখবেন না, এটা কিন্তু ব্যক্তিগত পত্র না। আমরা যারা বানাই পরীক্ষার সময় পারবো না বা দেখে যাবো না, এটা বানাই লিখতে দেবো, তারা কিন্তু অনেক সময় অনেক কিছু লিখে দেবে, ভাই কেমন আছেন এই সেই, সব কথা লিখবেন না। দেখেন, তারপরে লিখলাম কি, আমাদের বর্তমান প্রয়োজনীয় পণ্যগুলির তালিকা নিচে দেওয়া হলো। A4 সাইজ কাগজ 5 রিম, ব্ল্যাক বল পেন 50 প্যাক। এই দেখেন, একটা জিনিস বলে রাখি, আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ফরমাশ পত্র লিখবেন, কিন্তু আপনি যদি না জানেন লিড পেন্সিল, ব্ল্যাক বল পেন, A4 সাইজ কাগজ
এই যে যে ভাষাগুলো, এই শব্দগুলো আপনাকে জানতে হবে, এগুলো মুখস্থ করে শিখে যেতে হবে। হ্যাঁ, টেপ ডিসপেন্সার, তারপরে স্টেপলার মেশিন, ফাইল ফোল্ডার, হ্যাঁ, ফাইল শুট, এগুলো আপনাকে জানতে হবে। তা নাহলে আপনি কি লিখবেন? এটা বানাই লেখার সময় আপনি কি লিখবেন? আপনার তখন লিখতে হবে ওই যে ঘর সংসারের জিনিসপত্র, না হয়তো আপনার নিত্য ব্যবহার্য ব্যাগ, মোবাইল, এইসব কথা লিখতে হবে, কিন্তু এইসব দিয়ে তো স্টেশনারি হবে না। কাজেই আপনাকে এই অফিসের জন্য যে দরকারি যে জিনিসগুলো আছে সেগুলো আপনাকে শিখতে হবে। কি কি? A4 সাইজ কাগজ, ব্ল্যাক বল পেন, কালার পেন, মার্কার, লিড পেন্সিল, ফাইল ফোল্ডার, হ্যাঁ, স্টেপলার মেশিন, টেপ ডিসপেন্সার, এগুলো। তাহলে কতগুলো পিস করে দেখেন, 5 রিম, 50 প্যাক, মানে এটা যাতে যৌক্তিক পরিমাণটা হয়, মানে যেটা সাধারণত একটা অফিসের জন্য দরকার, সেরকম ভাবে লিখবেন। মানে এটা মানসম্মত ভাবে লিখলে আপনি 5-এর মধ্যে 5 পেয়ে যাবেন, 4 পেয়ে যাবেন। 8-এ আসলে, এটা সাধারণত 8-এ আসবে, 8-এ আসলে আপনি 7 পেয়ে যাবেন, 7.5 পেয়ে যাবেন, এমনকি 8ও দিয়ে দিতে পারে আপনাকে। কারণ এগুলো লেখা খুব সহজ, বড় কোনো ডিটেলস বিবরণ নাই। আচ্ছা, এরপরে লিখবেন, আমরা আশা করি পণ্যগুলি সরবরাহ সরবরাহ আপনার প্রতিষ্ঠান দ্রুততম সময়ে করতে পারবে। হ্যাঁ, এরপরে আপনি দেখেন কি লিখতেছেন, স্পেস দিবেন, কিন্তু স্পেস দিয়ে আপনি লিখতেছেন আমাদের অফিসের ঠিকানা, অফিস ইনফোটেক সলিউশন, 3/5 সেক্টর 10, ঢাকা। এখন ঠিকানা লেখার সময় আপনি যৌক্তিক ঠিকানা লিখেন, মানে বানায় ঠিকানা লিখতে গিয়ে ভুল লিখেন না, আপনার নিজের পরিচিত ঠিকানা লিখবেন। আচ্ছা, এবার দেখেন, আপনাদের সরবরাহের শর্তাবলী অনুযায়ী মূল্য এবং ডেলিভারি সময়ের বিস্তারিত তথ্য প্রদান করলে আপনাদের, দেখেন আপনি কাকে বলতেছেন, যার কাছ থেকে পণ্য কিনবেন তাকে বলতেছেন আপনাদের সরবরাহের শর্তাবলী অনুযায়ী মূল্য এবং ডেলিভারি সময়ের বিস্তারিত তথ্য প্রদান করলে আমরা তা পর্যালোচনা করে পেমেন্ট ব্যবস্থা করতে পারবো। মানে আপনি তো চাইলেন বিক্রেতার কাছে পণ্য, এরপরে বলবেন যে আপনাদের সরবরাহের সময় এবং বিস্তারিত শর্ত আমাদেরকে দিবেন, যাতে করে আমরা কি করতে পারি, পেমেন্ট করতে পারি। দয়া করে পণ্যের মূল্য সহ প্রাপ্তি নিশ্চিতকরণ দ্রুত পাঠান। ঠিক আছে, পণ্য তো পাঠাতে বললেন, আবার পণ্যের মূল্য সহ প্রাপ্তির নিশ্চিতকরণ দ্রুত পাঠাতে বলছেন। হ্যাঁ, মানে পণ্যটা দ্রুত পাঠাতে বললেন। এরপরে দেখবেন কি লিখছেন, আমরা আপনার দ্রুত প্রতিক্রিয়া প্রত্যাশা করছি। কোনো প্রকার সংখ্যা বা প্রশ্ন থাকলে আমাদের অফিস নম্বর এত অথবা ইমেইলে যোগাযোগ করুন। ঠিক আছে, ধন্যবাদ আনতে সাব্বির আহমেদ, অফিস ম্যানেজার, ইনফোটেক সলিউশন, ফোন নাম্বার, ইমেইল। এখন দেখেন, এখানে আপনি যে ইনফোটেক সলিউশন লিখলেন না, এটা কার বলেন তো? এই ঠিকানাটা কার? সাব্বির কে? অনেক সময় আমরা পত্র লিখতে কিন্তু এগুলো ভুল করি। সাব্বির হচ্ছে আমি আমি প্রোডাক্ট, মুরাদ পারভেজ ভাইয়ের কাছে আমি ফরমাস পত্র দিচ্ছি ওনার প্রতিষ্ঠানে। তাহলে আমার প্রতিষ্ঠান, আমি হচ্ছে সাব্বির আহমেদ, আমার প্রতিষ্ঠান হচ্ছে ইনফোটেক সলিউশন। ঠিক আছে, আচ্ছা, আমাদের অফিস ঠিকানাও ইনফোটেক সলিউশন, এখানে দেখছেন। আচ্ছা, আর যার বরাবর চিঠিটা লিখলাম তিনি হচ্ছে এই যে ম্যানেজার, আপনি ক স্টেশনারি স্টোর, আপনার স্টোরের নাম হচ্ছে ক স্টেশনারি স্টোর। ঠিক আছে, প্রশ্নে অনেক সময় নাম দিয়ে দেয়, বিভিন্ন কোম্পানির নাম দিয়ে দেয়, শব্দ কোম্পানি, অথবা ক খ দিয়ে দেয়, দিলে আপনি সে ক খ দিবেন। ঠিকানা দিয়ে দেয়, সেটা যদি না দেন তাহলে কিন্তু মার্কস কমে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা দুইটা প্রশ্ন কিন্তু এখানে পড়লাম। একটা হচ্ছে ফরমায়েশ পত্র কি, ফরমায়েশ পত্রের কি বললাম দেখেন তো, ফরমায়েশ পত্রের যে বিষয়গুলো থাকা দরকার, বিষয়বস্তু, হ্যাঁ, সেইটা বা বৈশিষ্ট্য, যেভাবে আসুক না কেন আমরা একটা পড়লে দুইটা লিখতে পারবেন। আর ফরমায়েশ পত্রের নমুনাটা পড়লাম। তাইলে ট্রিপল স্টার প্রশ্ন এখানে কি আর বাকি আছে? এরপরে দেখেন ট্রিপল স্টার প্রশ্নগুলো, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বা আধা প্রাতিষ্ঠানিক পত্রের মধ্যকার পার্থক্য। ঠিক আছে, আমরা এই প্রশ্নটা পড়বো, তাহলে আমাদের 6 অধ্যায়ের নবম ব্যাচের জন্য ট্রিপল স্টার গুলো শেষ হয়ে যাবে। তাই দেখেন এই প্রশ্নটা, দেখেন আমি একটা ফোন রিসিভ করি ভাই, তারপরে আমি আবার আসতেছি আপনাদের সাথে।
আচ্ছা দেখেন, আমরা এই পার্থক্যগুলো যদি আসে তাহলে পার্থক্য আমরা যদি ছকে লিখি, 6টা 7টা 8টা যাই হোক না কেন, ছকে লিখলে আপনাকে কম লিখতে হবে। আর যদি ছক ছাড়া আপনি লিখেন তাহলে আপনাকে বেশি বেশি লিখতে হবে। ঠিক আছে, আমি সাধারণত অষ্টম ব্যাচে পরীক্ষার বেলায় আমি যখন ওই পার্থক্য আসছে, অনেক পার্থক্য আসছে আমাদের, পার্থক্যগুলো আমি সবসময় ছকে লেখার চেষ্টা করছি। কারণ ছকে লিখলে আমি যে মার্কস কম পাবো তা কিন্তু না। ঠিক আছে, ছক করলাম, দ্রুত লিখলাম, খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় লেখা। তাহলে 5 নম্বর প্রশ্নটা আমরা ছক ছাড়াই শিখি। দেখেন এখানে ছক ছাড়া আমি লিখছি। তবে আপনারা যদি ছকে চান তাহলে আমাকে বলবেন, ছকে দরকার হলে আমি দিয়ে দেবো ছকে লিখে। ঠিক আছে আপনাদের। আচ্ছা, আমরা ছক ছাড়া শিখি আজকে। প্রাতিষ্ঠানিক পত্র এবং আধা প্রাতিষ্ঠানিক পত্র দুটি পত্রের ধরন হলো, তাদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে। নিচে এই পার্থক্যগুলো বিস্তারিত আলোচনা করা হলো। এবং দেখেন, প্রথম পার্থক্যটা আমরা দিব উদ্দেশ্য এবং ব্যবহারের দিক থেকে কি পার্থক্য সেইটা। তারপরে লিখবো লক্ষ্যের দিক থেকে পার্থক্য, ভাষার ধরনের দিক থেকে পার্থক্য। হ্যাঁ, আছে মোট 6টা। আমরা প্রথম 3টা আগে পড়ি, পরের 3টা পরে পড়বো। দেখেন, উদ্দেশ্য এবং ব্যবহারটা কি দেখেন, ভালো করে মনোযোগ দিয়েন। প্রাতিষ্ঠানিক পত্র, এটি সাধারণত প্রতিষ্ঠানের বা সরকারি দপ্তরের পক্ষ থেকে পাঠানো হয়। প্রাতিষ্ঠানিক শুনেই আমরা বুঝে ফেললাম যে প্রাতিষ্ঠানিক পত্রগুলো যে কোনো প্রতিষ্ঠান বা সরকারি দপ্তর বা বেসরকারি প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান সরকারি বেসরকারি তার পক্ষ থেকে পাঠানো হবে। এর উদ্দেশ্য সাধারণত প্রশাসনিক, আইনগত বা অন্য কোনো দপ্তরীয় কাজকর্ম সম্পর্কিত হয়, যেমন কোনো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, আদেশ, পত্রের মাধ্যমে নীতি বা নির্দেশনা প্রদান ইত্যাদি। তাহলে আমরা প্রাতিষ্ঠানিক পত্র আসলে আমরা এখানে এই কথাগুলো লিখবো। ঠিক আছে, বা যদি আপনি শখ করেন তাহলে এত বড় করে লিখতে হবে না আপনাকে, এখানে জাস্ট সংজ্ঞাটা দিলেন, উদাহরণ দিলেন। ঠিক আছে, আমি ছকে দিয়ে দেবো আপনাকে, আপনারা যে কোনো একজন যার দরকার সে আমাকে বলবেন, আমি ছকে দিয়ে দেবো। এবার আধা প্রাতিষ্ঠানিক পত্রটা কি দেখেন, এটি সাধারণত ব্যবসায়িক বা প্রতিষ্ঠানীয় উদ্দেশ্যে ব্যবহৃত হলেও কিছু ব্যক্তিগত সত্তার সঙ্গে সম্পর্কিত থাকে। আধা প্রাতিষ্ঠানিক পত্রটা কি দেখেন, যেমন সহকর্মী আপনার একটা প্রতিষ্ঠানে চাকরি করে, আপনি সেই প্রতিষ্ঠানের ম্যানেজার বরাবর, আপনি অন্য একটা প্রতিষ্ঠানের ম্যানেজার, আপনি সেই প্রতিষ্ঠানের ম্যানেজারকে সরাসরি চিঠিটা না লিখে আপনি যদি আপনার ওই কোম্পানিতে যে বন্ধু আছে তাকে লিখেন, তাহলে সেটা কিন্তু আধা প্রাতিষ্ঠানিক পত্র হচ্ছে, ব্যক্তিগত পত্র হচ্ছে না, একেবারে ব্যক্তিগত হচ্ছে না। কারণ আপনি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কাজেই পাঠালেন। ঠিক আছে, সরাসরি ম্যানেজারকে না পাঠিয়ে আপনি অন্য কোনো এক্সিকিউটিভকে পাঠালেন তার সাথে সম্পর্ক থাকার কারণে, অথবা আপনি কোনো ঋণ প্রস্তাব দিলেন যে আমার সাথে আলোচনায় আসেন, কোনো প্রকার আইনগত কাঠামো সেখানে থাকলো না, আপনি জাস্ট একটা প্রস্তাব দিলেন। ঠিক আছে, অংশীদারি আলোচনার একটা প্রস্তাব দিলেন, সেটা অনেক সময় আধা প্রাতিষ্ঠানিক নিয়মে দেওয়া যায়। এখানে অনেক সময় বিভিন্ন গাম্ভীর্য বা বিভিন্ন আনুষ্ঠানিক নিয়মকানুনের বাইরেও আপনি ব্যক্তিগত কিছু ভাষা, শব্দ, টার্ম ব্যবহার করতে পারেন। ঠিক আছে, মানে সম্পর্কের সূচনা লগ্নে। আর যখন সম্পর্কটা হয়ে গেল, আপনি যখন ঋণ নিচ্ছেন, যখন আপনি লেনদেন করতেছেন, তখন আপনাকে ওখানে কোনো প্রকার আধা প্রাতিষ্ঠানিক নিয়মকানুন অ্যাপ্লাই করা যাবে না। তাইলে আপনি উদ্দেশ্য এবং ব্যবহারের দিক থেকে দুইটা পার্থক্য বুঝতে পারলেন, প্রাতিষ্ঠানিক পত্র কি আর আধা প্রাতিষ্ঠানিক পত্র কি। আমার আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা ধরাই দিবেন, বলবেন। ঠিক আছে, ক্লিয়ার করতে চাই আলোচনাটা। সাইদুর ভাই থ্যাংক ইউ জয়েন করার জন্য, রাব্বি ভাই, আলামিন ভাই, খালেদ ভাই, ঠিক আছে, আরো যারা আছেন, মোরাদ ভাই। আচ্ছা, এবার দেখেন লক্ষ্য পাঠক কারা কারা, এরা পড়বে কারা দেখেন। দেখেন, এই ধরনের পত্রের পাঠক কোন পত্র, প্রাতিষ্ঠানিক পত্র। এই ধরনের পত্রের পাঠক সাধারণত কোনো সরকারি কর্মকর্তা হয়, প্রতিষ্ঠান প্রধান হয়, বা অন্য কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা হয়। এই কারণে আপনি সাধারণত ফরমাল বা অফিসিয়াল ভাষায় লিখবেন। ঠিক আছে, আর আধা প্রাতিষ্ঠানিক পত্রটা কি, এর পাঠক সাধারণত ব্যবসায়ী হবে। একজন ব্যবসায়ীকে আপনি ব্যবসায়ী লিখতেছেন, এখানে তো আপনার প্রতিষ্ঠানের ম্যানেজারকে লিখতেছেন না, এটা ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার উনি অবশ্যই, কিন্তু আপনি মনে করেন আপনাকে কি দিয়ে বোঝাই, একটা দোকান, একটা মুদির দোকান, হ্যাঁ, এখানে আপনি বা একটা বড় মুদির দোকান ধরেন, সেখানে আপনি ব্যবসায়ীকে লিখতেছেন, এখানে আপনার বোধহয় প্রাতিষ্ঠানিক নিয়মগুলো অ্যাপ্লাই না করেও লিখলে হবে। কোম্পানির সহকর্মী, আপনার কোম্পানির সহকর্মীকে পাঠাচ্ছেন, ক্লায়েন্ট বা এমন কেউ হতে পারে যাদের সঙ্গে কিছুটা ব্যক্তিগত সম্পর্ক থাকে, যেটা আমি আগে বললাম। তো এই ধরনের পত্রের ক্ষেত্রে আপনি প্রাতিষ্ঠানিক ভাষা, প্রাতিষ্ঠানিক নিয়ম কানুন পরিত্যাগ করে আপনি লিখতে পারেন, তখন সেটা কি হবে, আধা প্রাতিষ্ঠানিক পত্র হবে। একেবারে ব্যক্তিগত পত্র কিন্তু হবে না, কারণ আপনি পারিবারিক সম্পর্ক স্থাপনের জন্য বা খোঁজ খবর নেবার জন্য লিখতেছেন না। ঠিক আছে,
তাইলে আমরা দুইটা পার্থক্য বললাম, একটা হচ্ছে উদ্দেশ্য এবং ব্যবহারের দিক থেকে, আরেকটা হলো লক্ষ্য পাঠক কারা, আপনার পত্র লেখার টার্গেট কাদেরকে করতেছেন আপনি, ঠিক আছে, এটার উপর ভিত্তি করে। এবার আমরা ভাষার দিক থেকে পার্থক্যটা পড়ি। দেখেন, প্রাতিষ্ঠানিক পত্র ভাষা সাধারণত খুবই কি হবে, আনুষ্ঠানিক হবে, সুসংগঠিত হবে, নির্ভুল হবে। এখানে কোনো ধরনের আঞ্চলিক ভাষা, ব্যক্তিগত অভিব্যক্তি বা মিশ্র ভাষার ব্যবহার করা চলবে না। আপনার এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, বিভিন্ন অফিসিয়াল টার্ম ব্যবহার করতে হবে, ঠিক আছে, তা না হলে কিন্তু এটা ভালো হবে না। আর আধা প্রাতিষ্ঠানিক পত্রের বেলায় কি করা যায় দেখেন, এখানে কিছু ব্যক্তিগত ভাষা ব্যবহার করা যেতে পারে, তবে পত্রের উদ্দেশ্য অনুযায়ী এটি আনুষ্ঠানিকও হতে পারে। আপনি যদি দেখেন, আপনি ব্যবসা বাণিজ্য স্থাপনের ক্ষেত্রে যখন আধা প্রাতিষ্ঠানিক পত্র বন্ধুর কাছেও লিখতেছেন, তখনও কিন্তু আপনাকে আনুষ্ঠানিক পত্র হতে পারে। সেটা বন্ধু হবার পরেও তাকে কিন্তু অনেক সময় অফিসিয়াল প্রাতিষ্ঠানিক বিভিন্ন রুলস ফলো করা লাগতে পারে, কারণ এটা উদ্দেশ্য কি, ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য। তবে ভাষা সাধারণত অনেক বেশি নমনীয় হয় কোন ক্ষেত্রে বলেন, আধা প্রাতিষ্ঠানিকের ক্ষেত্রে। আর প্রাতিষ্ঠানিকের ক্ষেত্রে কোনো নমনীয় ভাষা হবে না, এখানে সব অফিসিয়াল টার্ম। আচ্ছা, তাহলে আমরা তিনটা পার্থক্য পড়লাম। হ্যাঁ, এটা ছকাকারে আসলেও আবার ছকাকারে লিখতে চাইলেও আপনি লিখতে পারবেন এটা দিয়ে। আমরা পরের তিনটা পড়ার পরে আমাদের আজকের একটা অধ্যায় কিন্তু আমাদের হয়ে গেল 6 অধ্যায়। আমাদের যে পূর্ব পরিকল্পনা ছিল নবম ব্যাচের জন্য, সেই পরিকল্পনা মাফিক আমরা আহ, বলছিলাম যে শুধু ট্রিপল স্টার প্রশ্নগুলো আপনাদের সব পড়াবো, সবগুলো বইয়ের পরিসংখ্যান সহ সবগুলো বইয়ের ট্রিপল স্টার শেষ করবো ইনশাল্লাহ। তারপরে আপনারা আবার আপনাদের চাহিদা মোতাবেক বা সময় আল্লাহ বাঁচায় রাখলে আমরা আবার ডাবল স্টার গুলো পড়বো, ঠিক আছে। তবে এখন আজকে এই যে তিনটা যে পয়েন্টস বাকি আছে, এই তিনটা পড়ার পরে আমাদের আজকের গ্রুপ স্টাডি কিন্তু এখানে শেষ। শনি সম্পদ আপনারা যথাসময় থাকলে আমরা উৎসাহিত হব, ভালো লাগবে। এবার দেখেন, আমরা এটা পড়ি, বিন্যাস এবং গঠনটা কি দেখেন। প্রাতিষ্ঠানিক পত্র, এতে গঠন খুবই ফিক্সড এবং নিয়মিত থাকে। নিয়মিত মানে কি, এখানে নিয়মিত বলতে আপনি বুঝবেন সেটা হচ্ছে যে আপনার যে প্রাতিষ্ঠানিক পত্র লেখার যে নিয়মটা থাকে, সেটাই আপনি অ্যাপ্লাই করতেছেন, সেটাই বারবার অ্যাপ্লাই করতেছেন, এখানে অন্য কোনো কিছু আপনি ঢোকাইতেছেন না, ঠিক আছে। বা একটা নির্ধারিত নিয়ম থাকবে, যেমন প্রেরকের ঠিকানা, তারিখ, প্রাপকের ঠিকানা, পত্রের বিষয়, মূল বিষয়বস্তু, শেষাংশের ফরম্যাট সবই পূর্ব নির্ধারিত থাকবে। এটা একটা ফরম্যাট করা থাকবে, আপনি সেখানে বসালেই হচ্ছে। আধা প্রাতিষ্ঠানিক পত্রটা কি, কিছুটা নমনীয় হয়, কিছুটা গঠন ভিন্ন হয়। আজকে একজনের কাছে লিখলেন, সম্পর্ক আরো একজনের কাছে লিখতেছেন, একই ধরনের পত্র, একই উদ্দেশ্য, তার সাথে সম্পর্ক আরো ভালো। হ্যাঁ, তাকে আপনি ব্যক্তিগতভাবে চিনেন, তাকে আপনি অন্যভাবে লিখলেন, ঠিক আছে। প্রাপকের নাম বা পদের সাথে পরিচয়ের ধরন, বার্তার উদ্দেশ্য অনুযায়ী এই বিন্যাস কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে বিন্যাস এবং গঠনটা আমরা বুঝলাম প্রাতিষ্ঠানিক এবং আধা প্রাতিষ্ঠানিক পত্রের বেলায় কি হতে পারে। আচ্ছা, এবার বিশেষতা দেখেন, বিশেষতাটা আমরা বুঝতে পারছি, এটার বিশেষ বৈশিষ্ট্যটা কি দেখেন। প্রাতিষ্ঠানিক পত্রের জন্য সর্বদা একটি নির্দিষ্ট কাঠামো বা নিয়ম থাকা জরুরি। এর ভাষা এবং শৈলী খুব নির্ভুল এবং অপ্রচলিত হয়। অপ্রচলিত মানে কি, আপনি সবাই কিন্তু জানে না, আপনি প্রাতিষ্ঠানিক পত্র লেখার ক্ষেত্রে যেসব ভাষা ব্যবহার করতেছেন সেটা কিন্তু সাধারণ যারা অফিস আদালতে চাকরি করেন না, হ্যাঁ, তারা কিন্তু জানে না, তারা কোম্পানিতে চাকরি করেন না, তারা কোম্পানির চিঠি লেখার ভাষা, কোম্পানির ইমেল লেখার ভাষা, রুলস জানে না, ঠিক আছে। যারা একটা আদালতে চাকরি করে না, তারা আদালতের ভাষা জানে না। আধা প্রাতিষ্ঠানিক পত্রটা কি, এটা তুলনামূলকভাবে নমনীয় হয়। নমনীয় মানে কি, চেঞ্জ করা যায় বা ভাষাগত কাঠিন্য থাকে না, বিভিন্ন জটিল টার্ম থাকে না, অনেক ক্ষেত্রে এটি ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে লেখা হয়। তার মানে বিশেষতটা আমরা বুঝলাম। এরপরে দলিলকরণ, এটা একটু ভালো করে দেখেন, খুব ইজি। আমরা প্রাতিষ্ঠানিক যে পত্রগুলো লিখি সবগুলো পত্র কিন্তু দলিল থাকে। একটা ইমেল যখন আপনি পাঠান, এটা কিন্তু ইমেলের সাথে আরো অনেক লোক ইনক্লুড থাকে, আপনি অনেককে রাখেন, সিসি বিসিতে রাখেন, সেখানে কি হয়, এই মেইলটা কিন্তু একটা দলিল হিসেবে থাকে, অথবা আপনি যে চিঠি লিখলেন সেটা কিন্তু একটা দলিল হিসেবে রেকর্ডেড হয়। আর আধা প্রাতিষ্ঠানিক পত্রের বেলায় কি হয়, এটা কিন্তু আপনি আপনার বন্ধুকে মেসেঞ্জারও পাঠাতে পারতেছেন, হ্যাঁ, বা আপনি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন, কিন্তু এটা কিন্তু কোনো রেকর্ড না রাখলেও হচ্ছে। দলিলকরণ করার ক্ষেত্রে এটার গুরুত্ব খুব কম আধা প্রাতিষ্ঠানিক পত্রের বেলায়, ঠিক আছে। এটি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত বা আলোচনা সম্পর্কিত হয়, কাজেই আমরা আধা প্রাতিষ্ঠানিক পত্রটা দলিলকরণের বেলায় কি করি, শৈথিল্য দেখাই, দলিলকরণ করি না, অবহেলা দেখাই। আর প্রাতিষ্ঠানিক পত্র লেখার সময় একটা কপি আমরা দলিল করি, অথবা এটা সেভ থাকে মাধ্যমে, যে মাধ্যমে পাঠান, ঠিক আছে। তাহলে আমরা পার্থক্য 6টা বুঝতে পারলাম, এই 6টা পার্থক্য এভাবে লিখলেই হবে। প্রাতিষ্ঠানিক পত্র এবং আধা প্রাতিষ্ঠানিক পত্রের মধ্যে মূল পার্থক্য তাদের উদ্দেশ্য, ভাষার ধরন, গঠন, বাহক এবং আনুষ্ঠানিকতার স্তরে নিহিত। যেখানে প্রাতিষ্ঠানিক পত্র খুবই আনুষ্ঠানিক এবং সুনির্দিষ্টভাবে গঠিত, আর আধা প্রাতিষ্ঠানিক পত্রটা কি হয়, নমনীয়, মাঝে মাঝে ব্যক্তিগত সম্পর্কের প্রেক্ষাপটে লেখা হতে পারে, ঠিক আছে। এই হলো মোটামুটি। তাইলে আমরা অন্তত একজন একটু রেসপন্স দেন, আমরা কিন্তু
ব্যবসায় যোগাযোগে একটা কথা পড়ছি, আপনারা জানেন যে ফিডব্যাক বা ফলাবর্তন আমাদের আসছিল বোধহয় পরীক্ষায় অষ্টম ব্যাচের জন্য, বা আমাদের না আসলে আপনাদের আসবে। ফলাবর্তনটা হচ্ছে ফিডব্যাক, মানে এই যে যে আমি আপনার কথা বললাম, আপনারা সবাই চুপচাপ, আমি জানি যে অফিস শেষে সবাই রেস্ট নিচ্ছেন, ইয়ে করতেছেন, ঠিক আছে। তো একটু মাঝে মধ্যে একটু ফিডব্যাক বা একটু ফলাবর্তন অন্তত শেষ সময়ে এসেও যদি দেন, তাহলে বুঝতে পারবো যে না, আমি এই যে যে ইয়াটা করলাম, কথাটা বললাম, কথাগুলো বললাম, পড়ালাম, এটা আপনাদের কাজে লাগছে বা আপনারা উপকৃত হচ্ছেন। বা কোনো ধরনের কথাবার্তা থাকলে একটু বলবেন, প্রশ্ন টশ্ন থাকলে বলবেন, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা 3টা প্রশ্ন পড়লাম, ঠিক আছে। এরপরে আমরা কি পড়বো, আপনারা কেউ জানেন যে এরপরের ক্লাসে আমাদের কি পড়ার শিডিউলটা কি? করলেন বুঝিনি, আবার একটু প্লিজ রিপিট করলে ভালো হয়। আচ্ছা, বলতেছি যে এর পরের ক্লাসে আগামী, আজকে কি বার, শনিবার, আগামী সোমবারে আমরা কি পড়বো? বললাম ওই অধ্যায়ে তো ভাই আরো তো প্রশ্ন আছে মনে হয়, আমার কাছে না, সাজেশন নাই, এটা তো বলতে আমরা, পারছি না। হ্যাঁ, তার মানে আমরা তো ট্রিপল স্টার গুলো প্রথমে পড়বো, ট্রিপল স্টার গুলো তো শেষ 6 অধ্যায় পর্যন্ত। এখন আমরা কি সপ্তম অধ্যায় পড়বো? এটা আপনারা নবম ব্যাচের সিদ্ধান্ত নিবেন, নাকি যদি আমরা না অন্য ভাই, বইয়ে যদি পড়বো? হলো যদি হলো মনে হয় যে থ্রি স্টার এই অধ্যায় শেষ, তাহলে আমরা পরের অধ্যায়টা শুরু করি। মানে একটা সাবজেক্ট 7টা অধ্যায় হয়েছে, মানে 6টা অধ্যায় শেষ হয়েছে, আর কয়টা অধ্যায় আছে, এটা তাহলে তো এই সাবজেক্টটা শেষ হয়ে গেল, এটাই শেষ করাটাই আমার মনে হয় বেটার। একটা অনেকে ধরছি, আবার ওটাই শেষ আছেন যে করি। তারা শুধু প্রথম 5টা অধ্যায়, প্রথম 6টা অধ্যায় শেষ করে পরীক্ষা প্রস্তুতি নিবেন, অনেকে আছেন। তবে আমার যেটা অভিমত সেটা হচ্ছে, আপনারা এরকম কোনো টার্গেট রাখবেন না যে বইয়ের প্রথম 5টা অধ্যায় থেকে 5টা প্রশ্ন আসবে, এর বাইরে আর পড়বো না। তাহলে একটা সমস্যা আছে। যেমন দেখেন, প্রতিবেদনের চ্যাপ্টারটা খুব যদি সহজ। যদি ভাই 6টা অধ্যায় কেউ মানে পড়তে চায় বা পড়ে, তাহলে আমার মত এটাই যে 6টা অধ্যায় সবগুলি প্রশ্নই তাকে টাচ করা উচিত, যেহেতু সে শুধু 6টা অধ্যায় পড়বে। অন্তত 3 স্টার এবং 2 স্টার গুলো অন্তত সবগুলো পড়া উচিত, কারণ এটা হ্যাঁ, একটু আপনার কথা রিস্ক, ঠিক আছে, কারণ মানে হচ্ছে, এটা রিস্ক, এটা রিস্ক হয়ে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কারণ যদি 6টা অধ্যায় আপনি পড়লেন, অল্প অল্প প্রশ্ন পড়লেন, একটা কমন পড়লো না, ঠিক আছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনার দেখেন, এই 1 থেকে 6 পর্যন্ত পড়বেন বা 1 থেকে 5 পর্যন্ত পড়বেন, বাকি এমনও হতে পারে এই 6-এর পরে যে 9 পর্যন্ত বা 8 পর্যন্ত 10 পর্যন্ত যে অধ্যায়গুলো আছে, ওখানে কিছু কিছু অধ্যায় খুব ইজি, আর প্রত্যেক বছর ওই অধ্যায় থেকে কমন প্রশ্ন আসে। তাহলে আপনাকে আগে বাছতে হবে যে কোন অধ্যায়টা আপনার অবশ্যই আপনার এই বছর আসবে, সেই অধ্যায়টা আপনি ধরলেন, সেই অধ্যায়টা পড়লেন। যেমন আমি একটা কথা বলি, আমাদের অনেকে অষ্টম ব্যাচের বেলা অনেকে আমরা পরিকল্পনা করছিলাম যে প্রথম 6টা অধ্যায় পড়লে 5টা প্রশ্ন তো অবশ্যই কমন পড়বে, কিন্তু পরীক্ষার আগের 7 দিনে আমরা তাৎক্ষণিকভাবে গ্রুপ স্টাডিতে সিদ্ধান্ত নিলাম যে আমরা সপ্তম অধ্যায়টা পড়বো, প্রতিবেদনের অধ্যায়টা। কারণ প্রতিবেদনের অধ্যায়টা খুব সহজ, হ্যাঁ, কিছু প্রশ্ন আছে সহজ। দেখেন, আমি সাজেশনে দেখাই আপনাদের, দেখেন দেখা যাচ্ছে প্রতিবেদনটা পড়ছিলাম, তারপরে আবার দেখা যাচ্ছে, দেখেন মৌখিক যোগাযোগ, এই যে বিজ্ঞপ্তি, আলোচ্য সূচি, বক্তৃতা, আমরা বক্তৃতা সবাই দেই, প্রতিবেদনের বক্তৃতার বিষয়ে প্রশ্ন জানি। মানে আমরা করতে পারি সবাই যদি চায়। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই কোশ্চেন থাকে। মৌখিক যোগাযোগের থেকে থাকে না, বক্তৃতা মুখোমুখি যোগাযোগ 8-এর থেকে থাকে না, 7-এর থেকে থাকে, 8-এর থেকে কি থাকে? মিলিয়ে হয়, আগের চ্যাপ্টার পরের হ্যাঁ, চ্যাপ্টার 8-এর, মিলিয়ে হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন 7 এবং 8 কিন্তু খুব সহজ, বক্তৃতা আর প্রতিবেদন। এই এই আবার দেখেন সাক্ষাৎকার, একটা আমাদের এখানে কিন্তু এবার অষ্টম ব্যাচে একটা ইয়ে আসছিল, জীবন বৃত্তান্ত বা সিবি লেখার লিখতে বলা হয়েছিল। তো এই এই যে 5 নম্বর প্রশ্নটা 1 স্টার, হ্যাঁ। আর আপনারা পড়বেন জীবন বৃত্তান্ত বা সিবি লেখার নিয়ম বা চাকরি সন্ধানের জন্য বিবেচ্য বিষয়। তার মানে এই 10 অধ্যায় থেকে এখন পর্যন্ত কোনো প্রশ্ন হয় নাই। তবে এবার আমি নবম ব্যাচের জন্য আমার যেটা মনে হয় যে টেলিকনফারেন্সিংটা কি, এই প্রশ্ন এবং ইলেকট্রনিক যোগাযোগ যদি আসে, এই 2টা প্রশ্ন আসতে পারে। তবে দশম অধ্যায় যদি আপনারা বাদ দেন, তাহলে অন্তত আমার মনে হয় যে 7, 8, 9 এই 3টা অধ্যায় বাদ দেওয়া ঠিক না, এই 3টা অধ্যায় পড়া উচিত। কারণ এখান থেকে 2 সেট প্রশ্ন বা 1 সেট, অন্তত দুইটাই ধরেন 2 সেট প্রশ্ন হতে পারে, তাই না? ঠিক আছে, সহজে লিখতে পারবেন। দেখেন এর এর থেকে, এই 3টা অধ্যায় থেকে কঠিন চ্যাপ্টার কোনটা বলেন তো? আমার মনে হয় যে এই 3 থেকে, এই যে 2 নম্বর চ্যাপ্টারটা,
2, 3 সহজ, কিন্তু ওই 3টার থেকে কঠিন। 2 এবং 3 মানে আপনাকে অনেক বড় বড় করে প্রশ্ন লিখতে হবে, অনেক ব্রডলি লিখতে হবে, অনেক সময় থাকে না। এই জন্য আপনি 2, 3-এর থেকেও বেশি গুরুত্ব দিবেন, 2, 3, 4 এই 3টা অধ্যায়ের থেকেও বেশি গুরুত্ব দিবেন। 7, 8, 9, ঠিক আছে? তাহলে তাহলে কি ফারজানা আপা, মাহমুদা আপা সহ সবাই যারা আছেন বলেন, তাহলে কি আমরা 7, 8, 9, 10 এই বাকি 4টা অধ্যায় শেষ করব ব্যবসা পরিসংখ্যানে ট্রিপল স্টার? করলে ভালো হয়, সবার মতামতই হোক। আমার হ্যাঁ, হ্যাঁ, মতামতটা সেটাই, আমি ঠিক দিয়েই আছে। তাহলে এই দিলাম। 3টা, হ্যাঁ আপনারটা তো দিচ্ছেন, আপনি বলছেন একই কথা, আপনারা তো একই কথা বললেন, ঠিক আছে। তাহলে সবাই একই মত। আমরা আগামী ক্লাসে 7, 8, 9 এভাবে 3টা শেষ করার পরে, 10 পর্যন্ত শেষ করার পরে, এরপরে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা হয় পরিসংখ্যান, না হয় সাংগঠনিক আচরণ, এই 2টা বইয়ের যে কোনো একটা আমরা শেষ করব, ঠিক আছে? এবং আপনাদের পরীক্ষা বেশি দিন নাই, নবম ব্যাচের, দ্রুত ইয়া করব। আচ্ছা, গেল। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে নবম ব্যাচের যারা আছেন তারা কিন্তু একই সাথে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আপনাদের পেন্ডিং, একই সাথে আপনারা কিন্তু সেকেন্ড সেমিস্টারে উঠে গেছেন। সেকেন্ড সেমিস্টারের ব্যবসায়, উচ্চতর হিসাব বিজ্ঞান এইটা এবং কার্য ব্যবস্থাপনা, এই 2টা আমাদের সেকেন্ড সেমিস্টারের বেলায় একটু মানে প্রথম দিকে আমাদের পড়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। কারণ হচ্ছে উচ্চতর হিসাব বিজ্ঞানটা অনেকের জন্য খুব কঠিন, কারণ এটা অ্যাডভান্স লেভেলের অ্যাকাউন্টিং, এটা কিন্তু অনেকে এসএসসি ইন্টারমিডিয়েট লেভেলে পড়েন নাই। তাই এই অ্যাকাউন্টিং এর বিষয়গুলো আমরা এখানে সহজভাবে কিভাবে পাস করা যায় অথবা ভালো রেজাল্ট করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা হবে, পড়া হবে। এটা হচ্ছে জাস্ট 10টায় শুরু হবে, আজকে 5-7 মিনিট পরেই। এই ক্লাসটা কেটে দিয়ে পরে শুরু করব, ঠিক আছে? আপনারা যারা এই নবম ব্যাচের আছেন, যারা অলরেডি সেকেন্ড সেমিস্টারে ভর্তি হয়ে গেছেন, বই পেয়ে গেছেন, উঠে গেছেন, তারা চাইলে শুরু থেকে অষ্টম ব্যাচের সেকেন্ড সেমিস্টারের সাথে আপনারা আমাদের সাথে পড়তে পারেন। তাহলে আপনাদের কি হবে, যেহেতু আপনাদের ক্লাস শুরু হয়ে গেছে, আপনাদের পরীক্ষা প্রস্তুতিও কিন্তু আমাদের সাথে সাথে হয়ে গেল। আর সেকেন্ড সেমিস্টারের চ্যাপ্টার গুলো, বইগুলো খুবই কঠিন ফার্স্ট সেমিস্টারের তুলনায়, মানে পড়লে সহজ কিন্তু এটার তুলনায় এটা কঠিন। কাজে এমবিএ সম্পন্ন করতে গেলে প্রত্যেকের সেকেন্ড সেমিস্টারের প্রতি বেশি নজর দিতে হবে। এটা শেষ হয়ে গেলে থার্ড, ফোর্থ এবং ফার্স্ট এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? ফার্স্ট সেমিস্টারে বানায় লেখা যাবে, সেকেন্ড সেমিস্টারে একটা লাইন বানায় লিখতে পারবেন না যদি আপনার আইডিয়া না থাকে, পড়া না থাকে, ঠিক আছে? কাজেই আপনারা চাইলে 10টার থেকে আমাদের সাথে আবার সেকেন্ড সেমিস্টারে যুক্ত হতে পারেন। তো এই পর্যন্তই, 5 মিনিটের জন্য তাহলে আমরা গ্যাপ নিচ্ছি। আর এই ভিডিও প্রত্যেক দিনের এই ইউটিউবে থাকে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে? আর দশম ব্যাচের যারা আছেন তারা অবশ্যই আমাকে মেসেজ দিবেন, আপনাদের পাঠ পরিকল্পনাটা কিভাবে হতে পারে, কিভাবে আমরা আপনাদের জন্য ক্লাস নিতে পারি, সেই বিষয়টা ফারজানা আপাকে অথবা আমাকে জানাতে পারেন, ঠিক আছে? সবাইকে আল্লাহ ভালো রাখুক, তাই আমরা রেখে দিচ্ছি নাকি?